দিন আমি তোমাদের পড়িয়েছিলাম ক্ষয়চক্র, বিশেষ করে স্বাভাবিক ক্ষয়চক্র। এক কথায় যেটা নদীর ক্ষয়চক্র সেটাকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্র। এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন উইলিয়াম মরিস ডেভিস। এর আগে তোমরা ইতিমধ্যেই জেনেছো। তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তিনি ডারউইনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং অরিজিন অফ স্পেসিস গ্রন্থটা পড়ে ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের সঙ্গে ভূমিরূপের জীবনের বা ভূমিরূপের একটা তিনি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। এবং মানুষের জীবনকে যেমন যৌবন, পরিণত, বার্ধক্য অবস্থায় ভাগ করা যায়, সেই রকমই তিনি একটা নির্দিষ্ট ভূমিরূপকে যৌবন, পরিণত এবং বার্ধক্যর অবস্থার মধ্যে দিয়ে একটা সমপ্রায় ভূমি বা সমতল ভূমিতে পরিণত হয়। এইরকম সমপ্রায় ভূমিকে বলেছিলেন উইলিয়াম মরিস ডেভিস। কি বলেছিলেন? পেনি প্লেন। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ক্ষয়চক্রের ডেভিস যে যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থায় কি কি ভূমিরূপগুলা তৈরি হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি সর্বপ্রথমে সেটা তোমাদের নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো, ডেভিস যৌবন পর্যায়ে, একটা মানুষের যৌবন পর্যায়ে কাকে বলা হয়? মানুষের যৌবন শুরু হয় 18 বয়সের পর থেকে। সে সময় মানুষের গায়ে যেমন শক্তি থাকে কি না, সেই রকমই সেই সময় নদীর কি হয়, একটা আলাদা ধরনের শক্তি থাকে। সেই কারণে নদীর মানুষের যৌবন বয়সে যেরকম শক্তি থাকে, বেশ শক্তিশালী হয়, সেই রকমই সেই সময় নদীর খুব শক্তিশালী বা নদী ক্ষয় কাজ বা বহন কাজ এগুলো খুব বেশি বেশি করে। তাই মানুষের যৌবনের সঙ্গে নদীর যৌবনের একটা তুলনা করেছেন। দেখো, যৌবন পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। দেখো, নদীর আগে বলি যৌবন পর্যায়ে কি কি নদীগুলা তৈরি হয়। দেখো, যৌবন পর্যায়ে অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে ডেভিস বলেছিলেন যে ভূমিরূপটা উত্থিত হবে। উত্থিত হওয়ার পর তার ক্ষয়চক্রটা শুরু হবে। উত্থিত হওয়া মানে কি? সেটা পাহাড়ি অঞ্চল হবে এবং পাহাড়ি অঞ্চলে কি হবে? প্রধান অনুগামী নদী। এখানে তোমরা কতগুলো কথা পাবে। প্রধান অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরীত নদী, বিভিন্ন ধরনের নদী পাবে। ঠিক আছে, আগে তোমরা জানবে অনুগামী নদীটা কি। অনুগামী নদী হলো কোন একটা অঞ্চলে, কোন একটা ভূমিরূপে প্রধান ঢাল বরাবর যে নদীটা প্রবাহিত হবে সেটাকে বলবো আমরা অনুগামী নদী। তো বলছে যে যৌবন পর্যায়ে প্রথমে কি হবে, একটা ঢাল বরাবর প্রধান একটা নদী প্রবাহিত হবে, সেটাকে বলবো আমরা অনুগামী নদী। এবং আরো অনেক পাশে ছোট ছোট নদী তৈরি হবে এবং প্রধান নদীর সঙ্গে মিলিত হবে। এই সময় কি হবে, নদীর সংখ্যাটা পরিণত পর্যায়ের থেকে কম হবে। পরবর্তীকালে আমরা যে পরিণত পর্যায়ে পাবো সেটার থেকে কম হবে। নদীর সংখ্যা কিন্তু মেনলি প্রধান অনুগামী নদী কিন্তু এই সময় তৈরি হবে। তারপর দেখো নদীর কাজ। যৌবন পর্যায়ে বলি, যৌবন পর্যায়ে নদী সব সময় ক্ষয় কাজ করবে। ঠিক আছে, সব সময় ক্ষয় কাজ করবে। নদী পার্শ্ব ক্ষয় এবং নিম্ন ক্ষয় করে, বিশেষ করে নিম্ন ক্ষয় বেশি হবে, পার্শ্ব ক্ষয়ের থেকে নিম্ন ক্ষয় বেশি হবে এবং কি বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি করবে। দেখো, নিম্ন ক্ষয় কি আর পার্শ্ব ক্ষয় কি? নিম্ন ক্ষয় হলো একটা নদী যখন তার নিচ দিকের ক্ষয়টা করবে সেটাকে বলবো আমরা নিম্ন ক্ষয়। আর পার্শ্ব ক্ষয় কি? নদীটা যখন তার দুই পাশটাকে ক্ষয় করবে এবং উপত্যকাটা প্রসারিত হবে সেটাকে বলবো আমরা পার্শ্ব ক্ষয়। কিন্তু যৌবন পর্যায়ে কি হয়, নদীর নিম্ন ক্ষয়টা বেশি হয় এবং উপত্যকাটা অনেক গভীর হয়। ঠিক আছে, তাই এটাকে বলবো আমরা নদীর কাজ। নদীর নিম্ন ক্ষয় করবে এবং বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হবে। যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছো, নদীর ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, জলপ্রপাত তৈরি হয়, মন্থকূপ তৈরি হয়, তাই তো? আয়াকৃতি উপত্যকা তৈরি হয়, ভিয়াকৃতি নদী উপত্যকা তৈরি হয়। যৌবন পর্যায়ে কি হবে, নদীর কাজে ক্ষয় কাজটার বেশি প্রাধান্য থাকার ফলে আয়াকৃতির উপত্যকা, ভিয়াকৃতির উপত্যকা, তারপর গিরিখাত, ক্যানিয়ন, ঠিক আছে, এই সমস্ত জলপ্রপাত, এই সমস্ত ভূমিরূপ, মন্থকূপ, এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়। মন্থকূপ কাকে বলে বা ইংরেজিতে বলে পটহোল। পটহোলটা কি বলতো? নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ার ফলে যে ছোট ছোট গর্ত তৈরি হয় এগুলোকে বলা হয় পটহোল। এই সমস্ত ভূমিরূপ তৈরি হবে। তারপরে দেখো বন্ধুরতা। বন্ধুরতাটা মানে কি? বন্ধুরতা একেবারে বাংলা শব্দ। ঠিক আছে, বন্ধুরতাটা কি? যে কোনো একটা অঞ্চল, পুরো সার্বিক অঞ্চলটা উঁচু নিচু, ঠিক আছে, এটাকে বলা হয় বন্ধুরতা। উঁচু নিচু হলে পারে সেটাকে বলবো আমরা বন্ধুরতা। দেখো, যৌবন পর্যায়ে কি তৈরি হয়, অঞ্চলটায় আপেক্ষিক উচ্চতা বেশি হয়। ভালো করে মনে রাখবে, একটা নতুন কথা পেলে, আপেক্ষিক উচ্চতা। আপেক্ষিক উচ্চতা কি? কোনো একটা অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা এবং সেই অঞ্চলের সর্বনিম্ন উচ্চতা এর মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হয় আপেক্ষিক উচ্চতা। কি বললাম? কোন একটা অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতা এর মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হয় কি? আপেক্ষিক উচ্চতা। দেখো, ডেভিস তিনি অনুমান করেছিলেন যে একটা ভূমিরূপ উত্থিত হবে, উত্থিত হওয়ার পর কিন্তু ক্ষয় কাজটা শুরু হবে, তাই বলেছিলেন। তিনি অনুমান করেছিলেন বা ধারণা করেছিলেন।
দেখো বন্ধুরতাটা এই আপেক্ষিক উচ্চতাটা কি, যখনই একটা ভূমিরূপ উত্থিত হলো, উত্থিত হওয়ার পর তার নির্দিষ্ট উচ্চতম পয়েন্ট আছে, এবং কি যৌবন পর্যায়ে আর একটা বলি, ভূমি কিন্তু নিম্নক্ষয় বেশি করবে, নিম্নক্ষয় বেশি করবে। নিম্নক্ষয় বেশি করার মানে কি, তার গভীরতাটা বেশি হবে। তাহলে দেখো যৌবন পর্যায়ে একটা উচ্চতম পয়েন্ট আছে, আবার নিম্নক্ষয়ের ফলে কি একটা নিম্নতম পয়েন্ট আছে। এর মধ্যে যে ব্যবধান, যৌবন, পরিণত, বার্ধক্য, এই তিনটে অবস্থায় সব থেকে বেশি যৌবন পর্যায়ে কি হয়, আপেক্ষিক উচ্চতাটা বেশি হয়। বোঝা গেল? আর পার্শ্বক্ষয়ের ফলেও কিন্তু বন্ধুরতা যথেষ্ট বেশি হয় যৌবন পর্যায়ে। এটুকু বুঝতে পারলে তাহলে আপেক্ষিক উচ্চতা কোন, যদি বলে পরীক্ষায় পড়ে যে কোন ডেভিসের কোন পর্যায়ে, ডেভিসের কোন পর্যায়ে, ডেভিসের তত্ত্বের কোন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হয়, কি বলবে? তখন বলবে যৌবন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা বেশি হয়। জল বিভাজিকা, তারপরে দেখো জল বিভাজিকা। জল বিভাজিকা কি, কথাটা শুনে বুঝতে পারছো? দেখো জলকে বিভাজিত করবে যে উচ্চভূমি, তাকে বলবো আমরা জল বিভাজিকা। কি বললাম? যে উচ্চভূমি জলকে বিভাজিত করবে। কোন একটা নদী প্রবাহিত হচ্ছিল, সামনে যদি একটা পাহাড় পড়ে যায়, তাহলে কি হবে? নদীটা কি হবে? নদীটা স্বাভাবিকভাবে পাহাড়টা কেটে দুই দিকে প্রবাহিত হবে। তার মানে কি, এই পাহাড়টা হলো একটা জল বিভাজিকা। যেমন বিন্ধ্যা পর্বত, ভারতের বিন্ধ্যা পর্বত কি উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে পৃথক করেছে, তাই ভারতের বৃহত্তম জল বিভাজিকা হলো কি বিন্ধ্যা পর্বত। সেই রকমই কি বলছে, যৌবন পর্যায়ে কি হবে, জল বিভাজিকা, জল বিভাজিকা তৈরি হবে এবং জল বিভাজিকার গুলো আয়তনে বড় হবে। ধীরে ধীরে ক্ষয়ঘাতের ফলে ধীরে ধীরে জল বিভাজিকা গুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। তারপর দেখো নদী গ্রাস, একটা নতুন কথা পেলে, নদী গ্রাস। গ্রাস মানে কি? গ্রাস মানে খেয়ে ফেলা, তাই তো, নদীকে খেয়ে ফেলা। দেখো একটু বোঝার চেষ্টা করো, পাশাপাশি দুটো নদী প্রবাহিত হচ্ছিল, পাশাপাশি দুটো নদী প্রবাহিত হচ্ছিল, একটা প্রধান নদী আর একটা হলো ছোট নদী। সাপোজ নদী গ্রাসটা কি, ভালো করে বোঝার চেষ্টা করো। পাশাপাশি দুটো নদী প্রবাহিত হচ্ছিল, একটা বড় নদী যার গভীরতা অনেক বেশি, আর একটা ছোট নদী যার গভীরতা কম এবং জলের পরিমাণ কম। দুটো সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছিল। কোনো একটা কারণে দুটো নদীর মাঝে যে জল বিভাজিকা রয়েছে, সেটা কোনো একটা কারণে কি হলো, ক্ষয় হয়ে প্রধান নদীর সঙ্গে ছোট নদীটা মিশে গেল। যখনই মিশে যাবে তখন কি হবে, যেহেতু প্রধান নদীটার গভীরতা বেশি, ছোট নদীটার সমস্ত জল কি করবে, প্রধান নদীটা নিয়ে নিবে। প্রধান নদীটাই কি তখন আর জল থাকবে, ছোট নদীটাই কি জল থাকবে? সমস্ত জলটাকে কি প্রধান নদীটা নিয়ে নিবে। এই যে ছোট নদীটাকে বড় নদী গ্রাস করে নিল, এটাকেই বলবো আমরা নদী গ্রাস। বোঝা গেল? যৌবন পর্যায়ে কি হয়, পার্বত্য অঞ্চলে প্রধান নদী এবং অনেক ছোট ছোট নদী তৈরি হয়। ঠিক আছে, প্রধান নদী কি করে, ছোট ছোট নদীগুলোকে জল বিভাজিকাগুলো ক্ষয়ের মাধ্যমে নিজের দিকে জলটাকে টেনে নেয়। এরকম কিন্তু ভূমিরূপ দেখা যায় যৌবন পর্যায়ে, কিন্তু এরকম ভূমিরূপ দেখা যায়। তারপরে দেখো নদীর দৈর্ঘ্য ও পার্শ্ব রেখাচিত্র। নদীর দৈর্ঘ্য রেখাচিত্র কি, একটা নদী প্রবাহিত হচ্ছে, তার দৈর্ঘ্য বরাবর তাকালে আমরা যেরকম চিত্র পাবো, সেটাকে বলবো আমরা নদীর দীর্ঘ রেখাচিত্র। পার্শ্ব রেখাচিত্র কি, যে নদীর প্রস্থ বরাবর যে চিত্রটা আমরা যদি ফলো করি বা লক্ষ্য করি, সেটাকে বলবো আমরা নদীর পার্শ্ব রেখাচিত্র। দীর্ঘ রেখাচিত্র কি, দীর্ঘ রেখাচিত্র হলো আমরা যদি লক্ষ্য করি, নদীটা কিন্তু নিম্নক্ষয় করবে, ঠিক আছে, কিন্তু আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হয় না। যেহেতু যৌবন পর্যায়ে তার কি নদীর ভরপুর শক্তি থাকে, ক্ষয় করার জন্য ভরপুর শক্তি থাকে, তাই নদীটা সোজাসুজি ভাবে প্রবাহিত হবে। ঠিক আছে, আবার কি পার্শ্ব রেখাচিত্র যদি আমরা লক্ষ্য করি, নদীর পার্শ্ব বরাবর অংশটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখবো যে নদীর নিম্ন ক্ষয় করার ফলে ভি আকৃতির নদী উপত্যকা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই হলো নদীর আমার পার্শ্ব রেখাচিত্র এবং দীর্ঘ রেখাচিত্র। এইটুকু ক্লিয়ার হলো। তাহলে যৌবন পর্যায়ে মানুষের জীবনে যেমন যৌবন কাল আসলে যেমন শক্তিশালী হয়, সেই রকমই নদীর যৌবন অবস্থায় কি শক্তিশালী হবে এবং বিভিন্ন ধরনের এই ভূমিরূপগুলো তৈরি হবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবে, যৌবন পর্যায়ে নদীর আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হয়। যৌবন, পরিণত, বার্ধক্য, তিনটে অবস্থার মধ্যে যৌবন পর্যায়ে নদীর আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হয়। এইটুকু ভালো করে মনে রাখবে। তারপর দেখো পরিণত পর্যায়। পরিণত পর্যায় কি, যৌবন পর্যায়ের পরে যেটা আসবে সেটার নাম হলো পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে কি হয়, পরিণত পর্যায়ে নদীর সংখ্যা কিন্তু যৌবন পর্যায় থেকে অনেক বেড়ে যায়। ক্লিয়ার হলো? যৌবন পর্যায়ে যে কটা নদী তৈরি হয়েছিল, প্রধান নদী এবং তার উপনদী তৈরি হয়েছিল, পরিণত পর্যায়ে কি হবে, নদীর সংখ্যা যৌবন পর্যায় থেকে অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, অনেকটা বেড়ে যাবে। এবং এখানে কি পরবর্তী নদী বলে একটা নদী রয়েছে, সেই নদীগুলো তৈরি হবে। পরবর্তী নদী কাকে বলবো, যে
কোন একটা ভূমিরূপে, তোমরা ক্লাস 11-এ পড়েছো আয়াম, আয়াম পড়েছো তো, ভাজের আয়াম কাকে বলে, আয়াম, তাই তো? সেই আয়াম বরাবর একটা নদী প্রধান নদীর সঙ্গে মিলিত হবে, এই নদীটাকে বলবো আমরা পরবর্তী নদী। পরবর্তী নদী কিন্তু কি হয়, যে পরিণত পর্যায়ে কিন্তু দেখা যায়। এবং যৌবন, পরিণত, বার্ধক্য, এই 3 পর্যায়ের মধ্যে সব থেকে বেশি নদী দেখা যায় কি পরিণত পর্যায়ে, একটু ভালো করে মনে রাখবে। তারপর দেখো নদীর কাজ, নদী কেমন কেমন কাজ করে, এটা হলো। এবার দেখো নদীর কাজ, নদীর কি কাজ করবে। যৌবন পর্যায়ে কি বললাম, নদী ক্ষয় কাজটা বেশি করছিল। পরিণত পর্যায়ে কি হবে, পরিণত পর্যায়ের প্রথম দিকে ক্ষয় কাজ বেশি হবে, ঠিক আছে, এবং নিম্ন ক্ষয়ের পাশাপাশি কিন্তু পার্শ্ব ক্ষয়ও করবে, ঠিক আছে। কিন্তু পরিণত পর্যায়ের পরবর্তী পর্যায়ে কি হবে, যে তার শক্তিটা আস্তে 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 কমতে থাকবে, তার শক্তিটা আস্তে 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 কমতে থাকবে। এবং কি হবে, নদীর সংখ্যা নদীর শক্তি কমতে থাকবে, এবং এমন এক ধরনের ঢাল তৈরি হবে, এই ঢালটার কথা ভালো করে মনে রাখবে, পর্যায়িত ঢাল। পর্যায়িত ঢাল, তোমরা অনেক রকম ঢাল পড়েছো, উত্তাল ঢাল, অবতাল ঢাল, তাই তো, খাড়া ঢাল, রিজু ঢাল। এখানে আর একটা ঢালের কথা পেলে, পর্যায়িত ঢাল। পর্যায়িত ঢাল কি, নদীর এমন একটা ঢাল যেখানে নদী কোনো ক্ষয় করবে না, আবার নদী সঞ্চয় করবে না। তারপরে নদীর যে শক্তি, সেই শক্তিটা কি কাজে লাগবে, যে পদার্থগুলো নিয়ে এসছে সেগুলোকে বহন করার কাজে লাগবে। এইটাকে বলবো আমরা নদীর পর্যায়িত ঢাল। এরকম অবস্থা যদি তৈরি হয় সেটাকে বলবো আমরা নদীর পর্যায়িত ঢাল। পরিণত পর্যায়ে কি হবে, এরকম পর্যায়িত ঢাল তৈরি হবে, ঠিক আছে। প্রথম দিকে ক্ষয় কাজ হলে পরে পরবর্তীকালে কি তৈরি হবে, নদীর মানে কি নিম্ন ক্ষয় কমে গিয়ে পার্শ্ব ক্ষয় শুরু হবে, এবং কিছু কিছু সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয়। এখানেও জলপ্রপাত তৈরি হতে পারে, মন্থকূপ তৈরি হতে পারে, ভিয়াকৃতি নদী তৈরি হতে পারে, প্রশস্ত ভূমিরূপ তৈরি হতে পারে, এই ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে নদীর কাজ হলো। তারপর দেখো বন্ধুরতা, এর আগে তোমাকে আলোচনা করলাম বন্ধুরতা কি। পরিণত পর্যায়ে, ডেভিসের ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বন্ধুরতা কিন্তু সব থেকে বেশি হয়। মানে কি, একটা অঞ্চল ছিল, নিম্ন ক্ষয়ের ফলে বা পার্শ্ব ক্ষয়ের ফলে অঞ্চলটা পুরো উঁচু নিচুতে ভর্তি করে দেবে। যে অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করব, কি পরিণত পর্যায়ে কি হবে, অঞ্চলটা পুরো বন্ধুরতায় মানে কি হবে, পূর্ণ হয়ে যাবে। মানে কি, পার্শ্ব ক্ষয় নিম্ন ক্ষয়ের ফলে অঞ্চলটাকে পুরো উঁচু নিচুতে ভাগ করে দেবে, ঠিক আছে। যৌবন পর্যায়ের থেকে কিন্তু পরিণত পর্যায়ে নদীর বন্ধুরতাটাও বেশি হয়। কিন্তু আপেক্ষিক উচ্চতা যৌবন পর্যায়ে বেশি ছিল, কিন্তু এখানে আপেক্ষিক উচ্চতা তুলনামূলকভাবে কম হবে, কিন্তু বন্ধুরতাটা বেশি হবে। বোঝা গেল, বন্ধুরতাটা বেশি হবে। তারপর দেখো জল বিভাজিকা। জল বিভাজিকা গেল কি, যৌবন পর্যায়ে যতটা বড় জল বিভাজিকা থাকবে, পরিণত পর্যায়ে জল বিভাজিকাটা আস্তে 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 ছোট হতে থাকবে, ঠিক আছে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। তারপর দেখো নদীবাগ। নদীবাগ কি, যৌবন পর্যায়ের পরিণত পর্যায়ের পরবর্তী পর্যায়ে কি হয়, যে নদীগুলা কি হবে, আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হবে, সর্পিল আকারে। সাপ যেমন আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হয়, সেরকমই পরিণত পর্যায়ে নদীগুলো আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হবে, ঠিক আছে। তুরস্কের মিয়েন্ডার, তোমরা ক্লাস 10-এ পড়েছো মিয়েন্ডার্স কি। নদীটা যখন আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হয় তখন সেই নদীগুলোকে বলা হয় মিয়েন্ডার। তুরস্কের মিয়েন্ডার্স নাম থেকে হয়, এরকম নদীগুলোকে বলা হয় মিয়েন্ডার। তখন দেখা যাবে মিয়েন্ডার দেখা যাবে, ঠিক আছে। পরিণত পর্যায়ে কি হবে, নদীগুলো আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হবে, এবং কি হবে, কি মিয়েন্ডার, এই নদীগুলোকে বলবো আমরা মিয়েন্ডার, এরকম ভূমিরূপ দেখা যাবে। প্লাবনভূমি। প্লাবনভূমি কি, পরিণত পর্যায়ে কি হবে বলতো, যে যখন পলি বালিগুলা নিয়ে আসবে এবং নদীর তলদেশে জমা করবে, তলদেশে জমা করার ফলে নদীটা ভরাট হয়ে যাবে, নদীটার তলদেশটা ভরাট হয়ে যাবে। ভরাট হয়ে যাওয়ার ফলে কি, বর্ষাকালে অতিরিক্ত জল কি হবে, ওই নদীর দুকুল ছাপিয়ে বন্যা তৈরি করবে, ঠিক আছে। এর ফলে দুই দিকে বিস্তীর্ণ যে ভূমি তৈরি করবে সেটাকে বলবো আমরা প্লাবন ভূমি, ঠিক আছে। তারপর দেখো নদীর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রেখাচিত্র। দেখো নদীর দৈর্ঘ্য বরাবর কি, নদীর দৈর্ঘ্য বরাবর নদীর তলদেশটা কি পলিতে ভর্তি হয়ে যাবে, নদীর তলদেশটা পলিতে ভর্তি হয়ে যাবে। পলিতে ভর্তি হয়ে যাওয়ার ফলে কি হবে, নদীটা প্রশস্ত হতে থাকবে, ঠিক আছে। নদী কিন্তু দৈর্ঘ্য বরাবর যদি আমরা দেখি, তো নদীর গভীরতাটা কিন্তু তখন পরিণত পর্যায়ে কমে যাবে, এবং পার্শ্ব মানে প্রস্থ বরাবর নদী কিন্তু প্রসারিত হবে, ঠিক আছে। এবং আগে যে গভীর ভিয়াকৃতি উপত্যকা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর তৈরি হবে না। এই হলো পরিণত পর্যায়ের ভূমিরূপ। তাহলে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম যৌবন পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়, এগুলো জাস্ট আলোচনা করলাম। পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয় এগুলো আলোচনা করলাম। এবার বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থা মানে মানুষের বয়স যেমন হয়ে যায়, বুড়ো হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, বার্ধক্য অবস্থায়। বার্ধক্য অবস্থায় ওই সময় নদীর কি কি ভূমিরূপ তৈরি হয় আমি তোমাদের
মানে উপরে এগুলোকে মিটিয়ে আবার উপরে দেখাচ্ছি। এবার দেখো বার্ধক্য পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। বার্ধক্য পর্যায়ে দেখো ইতিমধ্যে আমরা আলোচনা করলাম যৌবন এবং পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। এবার দেখো বার্ধক্য পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। বার্ধক্য পর্যায়ে কি মানুষের জীবনে যেমন বার্ধক্য অবস্থা চলে এলে পরে কি হয়, খুব দুর্বল হয়ে যায়, তাই তো? বুড়ো মানুষরা কি খুব দুর্বল হয়, বুড়ো মানুষদের অবস্থাটাকেই বলা হয় বার্ধক্য পর্যায় বা বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থায় নদীর আর কোনো শক্তি থাকে না, নদীর আর কোনো শক্তি থাকে না। নদী যদি আর শক্তি না থাকে তাহলে নদীর সঙ্গে বাহিত নুড়ি, কাকর, বালি, পলি, কাদা এগুলো কি করবে, এগুলা স্বাভাবিকভাবে নদীর তলদেশে জমা হতে থাকবে। নদীর তলদেশে যদি এই পদার্থগুলো জমা হয়, জমা হলে পরে কি নদীটা গভীর হবে না অগভীর হবে? অগভীর হয়ে যাবে এবং অগভীর উপত্যকা তৈরি করবে। ঠিক আছে, আরেকটা বলি যে এই সমস্ত পদার্থগুলা কি করবে, নদীর দুই পাশে আস্তে 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 সঞ্চিত হতে থাকবে। ঠিক আছে, তখন তো নিম্নক্ষয় হবে না, বরঞ্চ পদার্থগুলা পাশের দিকে সঞ্চিত হবে এবং নদীটা প্রস্থ বরাবর কি হবে, দৈর্ঘ্যে বড় হবে এবং কি নদীটা অগভীর হবে এবং নদীটা প্রশস্ত হবে। ঠিক আছে, নদীটা প্রশস্ত হবে, নদীটা সংকীর্ণ হবে না, নদীটা প্রশস্ত হবে। তাই ভালোভাবে মনে রাখবে যে কি হবে, বার্ধক্য পর্যায়ে কি হয়, নদী অগভীর হয় এবং প্রশস্ত হয়। ঠিক আছে, এরকম উপত্যকা তৈরি হবে। তারপর দেখো নদীর সংখ্যা হ্রাস। নদীর সংখ্যা পার্বত্য অঞ্চলে কি হয়েছিল, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ঢাল থেকে বিভিন্ন প্রকার নদী তৈরি হয়েছিল, তাই তো? কি হবে, বার্ধক্য পর্যায় পরিণত পর্যায়ের থেকে একটু আলাদা হবে। পরিণত পর্যায়ের থেকে নদীটা কম হবে, কিন্তু যৌবন অবস্থা থেকে কি বার্ধক্য অবস্থায় নদীটা বেশি হবে। একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, বার্ধক্য অবস্থায় নদীটার পরিমাণ কতটা হবে, পরিণত পর্যায়ে যতগুলো নদী হয়েছিল তার থেকে কম হবে, কিন্তু যৌবন অবস্থায় যতগুলো নদী তৈরি হয়েছিল তার থেকে বেশি হবে। তার মানে কি সব থেকে বার্ধক্য অবস্থায় কি হয়, নদীর ভুল হলো, সব থেকে যৌবন পরিণত অবস্থায় নদীর সংখ্যা সব থেকে বেশি হয়, তারপরে কোন অবস্থায় হয়, বার্ধক্য অবস্থায় হয়, আর যৌবন অবস্থায় সব থেকে নদীর সংখ্যা কম হয়। এই সময় নদীর সংখ্যাগুলো কিন্তু কমতে থাকবে। তারপর দেখো চওড়া প্লাবনভূমি তৈরি ও স্বাভাবিক বাঁধ। একটু আগেও তোমাদের বললাম যে বার্ধক্য অবস্থায় কি হবে, নদী আর ক্ষয় করবে না, জমা করবে। তলদেশে যদি জমা হয়ে যায় পদার্থগুলো তাহলে নদী অগভীর হয়ে যাবে। অগভীর যদি হয়ে যায় তাহলে নদীর জল এবং বর্ষাকালে কি হবে, নদীর জলটা অতিরিক্ত হয়ে যাবে। অতিরিক্ত হয়ে গেলে কি হবে, দুই পাশে বন্যা দেখা দেবে, তাই তো? বন্যা দেখা দেওয়ার ফলে ওই বন্যার সঙ্গে কি নুড়ি, কাকর, বালি, পলি ইত্যাদি, কাদা ইত্যাদি নদীর দুই পাশে কি হবে, জমা হবে এবং বিস্তীর্ণ প্লাবন ভূমি তৈরি হবে। প্লাবন মানে বন্যা, এবং প্লাবন বন্যার ফলে প্রায় সমতল পলি বা পলি সমৃদ্ধ অঞ্চল তৈরি করবে। এটাকে বলবো আমরা কি, প্লাবন ভূমি। স্বাভাবিক বাঁধ কি, যে বাঁধ মানুষের কোনো প্রচেষ্টা ছাড়াই তৈরি হয়, নিজে নিজে ভাবে তৈরি হয়, সেগুলোকে বলবো আমরা স্বাভাবিক বাঁধ। একটা নদীর দুই পাশে কি হবে, উঁচু বাঁধের মতো তৈরি হবে। প্লাবন এর ফলে বন্যার ফলে পলিবালিগুলা নদীর দুই দিকে জমা হবে, জমা হওয়ার ফলে উঁচু হয়ে নদী উপত্যকার দুই পাশে বাঁধের মতো অবস্থা তৈরি করবে। এগুলোকে বলবো আমরা কি, স্বাভাবিক বাঁধ। এগুলো মানুষ তৈরি করে না, নিজে নিজে তৈরি হয়, তাই এগুলোকে বলবো আমরা স্বাভাবিক বাঁধ। তাহলে বুঝতে পারছো ডেভিস কিভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ নদীগুলোকে আলোচনা করেছেন। বুঝতে পারছো, যৌবন পর্যায়ে বেশ শক্তিশালী থাকছে, নদী ক্ষয় কাজ করছে, ক্ষয় কাজের ফলে জলপ্রপাত তৈরি করছে, মন্থকূপ তৈরি করছে, আয়াকৃত উপত্যকা তৈরি করছে, বিয়াকৃত উপত্যকা তৈরি হচ্ছে। পরিণত পর্যায়ে তার থেকে একটু শক্তিটা কমে যাচ্ছে, আর বার্ধক্য পর্যায়ে কি হচ্ছে, একেবারে শক্তি কমে যাচ্ছে। দেখো এইভাবেই কিন্তু তিনি আলোচনা করছেন। তারপর দেখো মিয়েন্ডার, ইতিমধ্যে এর আগে আমি তোমাদের আলোচনা করলাম মিয়েন্ডার কি, নদীটা যখন আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হবে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা মিয়েন্ডার, তাই তো? তুরস্কের মিয়েন্ডার্স নাম থেকে এই নদীটার নাম এসেছে মিয়েন্ডার। ঠিক আছে, বা মিয়েন্ডার। তাহলে কি নদীর যখন বহন ক্ষমতা থাকবে না, বহন করারও ক্ষমতা থাকবে না, তখন কি হবে, ওগুলা তলদেশে জমা হবে এবং নদীটা আঁকা বাঁকা ভাবে প্রবাহিত হবে। এইভাবে মিয়েন্ডার তৈরি হবে, বার্ধক্য পর্যায়ে মিয়েন্ডার তৈরি হবে। তারপর দেখো ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি। আমরা এর আগে জল বিভাজিকা পড়লাম, জল বিভাজিকা গুলো আস্তে 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 ক্ষয় হতে 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 কি হবে, একটা পর্যায়ে ছোট্ট ঢিবি বা ছোট্ট পাহাড় আকারের অবস্থান করবে। ঠিক আছে, এবং ওই যে পুরো ভূমিরূপটা একেবারে ক্ষয়প্রাপ্ত হয়ে হালকা উঁচু নিচু যুক্ত ভূমিরূপ তৈরি করবে। এটাকে বলবো আমরা ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি। ঠিক আছে, এবং ওই ক্ষয়প্রাপ্ত উচ্চভূমিটা আবার পরবর্তীকালে আরো ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রায় ভূমিতে পরিণত হবে, যে অঞ্চলটা তৈরি হবে প্রায় সমান। ঠিক আছে, তার মানে কি একটা পার্বত্য অঞ্চল, পাহাড় ছিল, যৌবন পর্যায়ে পাহাড় ছিল, পাহাড়টা ক্ষয়প্রাপ্ত হয়ে পরিণত পর্যায়ে তার থেকে ছোট হলো এবং বার্ধক্য পর্যায়ে একেবারে
কি হয়ে গেলো, প্রায় সমতল হয়ে গেলো। ঠিক আছে, এটাকে বলবো আমরা সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমিকে বিভিন্ন জন না বিভিন্ন নামে নামকরণ করেছেন। ঠিক আছে, হ্যাক আলাদা ধরনের নাম দিয়েছেন, পেঙ্ক আলাদা, পেঙ্ক দিয়েছেন এন্ডারফ, নাম দিয়েছেন এন্ডারফ। ডেভিস কি নাম দিয়েছেন, পেনি প্লেন। ঠিক আছে, তারপর কি, তারপর তোমার কিং কি নাম দিয়েছেন, কিং নাম দিয়েছেন কি পেডিপ্লেন, কিং নাম দিয়েছেন পেডিপ্লেন। ঠিক আছে, লসন নাম দিয়েছেন প্যানফ্যাল। বিভিন্ন জন বিভিন্ন নামকরণ দিয়েছেন। ডেভিস নাম দিয়েছেন পেনিপ্লেন। এগুলো অবশ্যই মনে রাখবে যে ডেভিস তার ক্ষয়চক্রের সমপ্রায় ভূমিকে তিনি কি বলেছেন, তখন তুমি বলবে কি বলবে, পেনিপ্লেন। এবার সমপ্রায় ভূমির মাঝে দেখবা ছোট ছোট ঢিবি আকৃতির পাহাড় তৈরি হয়, যেগুলো ক্ষয়প্রাপ্ত হয় না, ঢিবি আকারে পাহাড়ের মতো অবস্থান করে, এগুলোকে বলেছেন ডেভিস মোনাডোনাক। ঠিক আছে, কি নাম দিয়েছেন, এগুলোকে ডেভিস নাম দিয়েছেন মোনাডোনাক। এইরকমই যদি ভূমিরূপ মরু অঞ্চলে দেখা যায় সেটাকে বলবো তখন আমরা ইনসেলবার্গ। ঠিক আছে, পার্সার্স এগুলোকে বলেছিল ইনসেলবার্গ। কিন্তু আর্দ্র অঞ্চলে, যেহেতু নদীর অঞ্চলে আমরা আলোচনা করছি, তাই এই অঞ্চলটা আর্দ্র অঞ্চলে এরকম নাম দিয়েছেন মোনাডোনাক। যুক্তরাষ্ট্রের হ্যাম্পেশিয়ার অঞ্চলের মাউন্ট মোনাডোনাক নামটা থেকে কি মোনাডোনাক কথাটা এসছে। ক্লিয়ার হলো? তাহলে ডেভিস কি করলেন, ডেভিস প্রথম থেকে একবার তোমাদের আমি রিপিট করে দিই, যৌবন পরিণত বার্ধক্য এই পর্যায়ের মধ্যে দিয়ে মানুষের জীবন যেমন অতিবাহিত হয়, সেরকমই একটা ভূমিরূপ যৌবন পরিণত এবং বার্ধক্যের মধ্যে দিয়ে একটা সমতল ভূমিতে পরিণত হয়। যৌবন পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয় তোমাদের আলোচনা করলাম, পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ আলোচনা করলাম, এবং বার্ধক্য পর্যায়ে কি কি ভূমিরূপ হয় সেগুলো আলোচনা করলাম। এবার দেখো, প্রত্যেকটা তত্ত্বের কিছু না কিছু সমালোচনা থাকে, কিছু না কিছু ভুল থাকে। ঠিক আছে, ভুল থাকে বলতে কেউ কেউ ভুল, আরো তো অন্যান্য ভৌগোলিকবিদেরা আছে, তারা কি এই তত্ত্বকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং এর মধ্যে কিছু কিছু ত্রুটি পেয়েছেন। ঠিক আছে, সেগুলাকে বলা হয় সমালোচনা। ওই তত্ত্বের বিরুদ্ধে কিছু বলাকে বলা হয় সমালোচনা। ঠিক আছে, এই তত্ত্বটা নিয়ে অনেক ভূবিজ্ঞানী কিছু সমালোচনা করেছেন, সেই সমালোচনাগুলো আমি তোমাদের বোর্ড আউট করে দেখাচ্ছি। দেখো, এবার দেখো সমালোচনা। ডেভিস যে তত্ত্বটা দিয়েছেন তার কতগুলো সমালোচনা করেছেন যে সমস্ত ভৌগোলিকরা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পেং, কিং বলবো না, কারণ ডেভিসের তত্ত্বের সঙ্গে কিং এর তত্ত্বের অনেকটা মিল রয়েছে। ঠিক আছে, কিং এর সমালোচনা করেননি, পেং করেছেন, হ্যাক করেছেন, চোরলে করেছেন, স্ক্লুম করেছেন, বিভিন্ন ভৌগোলিকবিদ তার তত্ত্বের সমালোচনা করেছেন। কি কি বিষয়ে বা দিক নিয়ে এই সমালোচনাগুলো করেছেন তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো, উত্থানের গতিবেগ। ডেভিস তার অনুমানে কি বলেছিল, যে ভূমিরূপটা উত্থান হবে দ্রুত, তাই তো। পক্ষান্তরে পেং কি বললেন, সমালোচনা করে বললেন যে একটা ভূমিরূপ কোনোদিন দ্রুত উত্থিত হয় না, সে ধীরে ধীরেই উত্থিত হয়। ডেভিস বললেন যে ভূমিরূপটা দ্রুত উত্থিত হয়, কিন্তু পেং বললেন না, ভূমিরূপ দ্রুত উত্থিত হয় না, সেটা ধীরে ধীরে উত্থিত হতে পারে। তারপরে দেখো গতিবেগ ও সমাপ্তি। দেখো, উত্থানের পর ডেভিস বলেছেন উত্থানের সময় কিন্তু তার কোনো ক্ষয় হবে না। ঠিক আছে, উত্থানের পর কিন্তু সেটা ক্ষয় হবে না। আবার তিনি কি বললেন, যে একটা ভূমিরূপ সময় নির্ভর, সময় অতিক্রান্ত হলে সেই ভূমিরূপের মধ্যে যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে সমতল ভূমিতে পরিণত হবেই। তিনি একটা কথা বললেন, কি বললেন, যে একটা ভূমিরূপ যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে ভূমিরূপটা সমপ্রায় ভূমিতে পরিণত হবে। যত সময় পার হবে তত ভূমিরূপটা পরিণত হবে, এই সমপ্রায় ভূমিতে পরিণত হবে। কিন্তু কি হ্যাক বলে একজন ভৌগোলিকবিদ আছেন, তিনি কি তার গতিশীল ভারসাম্য তত্ত্বে বললেন যে না, সময় এখানে কোনো বড় ফ্যাক্টর না, সময় আমার যদি অতিবাহিত হয়, ভূমি কিন্তু যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে সমপ্রায় ভূমিতে পরিণত না হতেও পারে, যদি তার নিয়ন্ত্রকগুলা স্থির থাকে। ঠিক আছে, একটা একটা ক্ষয় করার যে সমস্ত নিয়ন্ত্রকগুলো আছে সেগুলো যদি স্থির থাকে এবং ভূমিরূপটা সময় অতিবাহিত হলে যেরকম থাকবে সেরকম অবস্থাতেই থাকবে। কিন্তু ডেভিস বললেন না, যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা ভূমিরূপের পরিবর্তন হবে। কিন্তু হ্যাক কি করলেন, এই তত্ত্বের সমালোচনা করলেন, যে সময়ের সঙ্গে সঙ্গে ভূমিরূপের পরিবর্তন না হতেও পারে। একটু এই প্রসঙ্গে তোমাদের একটু বলে দিই, তোমরা যদি কেউ ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশনে পড়ো, সেখানে দেখবে যে পেং, হ্যাক, ঠিক আছে, চোরলে, স্ক্লুম, বিভিন্ন তত্ত্ব দেওয়া আছে। ওদের তত্ত্ব কিন্তু সমস্তটাই ডেভিসের তত্ত্বের সমালোচনার উপর ভিত্তি করে কিন্তু তৈরি। সেই তত্ত্বগুলো তোমরা সম্পর্কে ডিটেলস জানবে। আমি জাস্ট তোমাদের পেঙ্কের তত্ত্বটা একটু বলে দিই। পেঙ্ক বলছে যে উত্থান এবং পতন এর সঙ্গে ক্ষয়ের সম্পর্ক রয়েছে।
ঠিক আছে, একটা ভূমিরূপ উত্থিত হলো, উত্থিত হওয়ার পর কি সেটা ক্ষয় হবে, যতটা উত্থিত হবে তার থেকে যদি কম ক্ষয় হয় তাহলে উত্তাল ঢাল তৈরি হবে। ঠিক আছে, এটাকে তিনি বললেন আউস্টিজেন্টি এন্টুইংনাল। জার্মান ভাষার লোক, কিন্তু তিনি নাম বললেন আউস্টিজেন্টি এন্টুইংনাল। তোমাদের বই পাবে না, উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তারপরে কি হলো, যতটা উত্থিত হবে ততটাই যদি ক্ষয় হয় সেটাকে বলবো আমরা সমঢাল পর্যায়। ঠিক আছে, এটাকে তিনি পেং বলেছেন কি গ্লিজ ফরমিজ এন্টুইংনাল। ঠিক আছে, আবার যতটা উত্থান হলো তার থেকে যদি বেশি ক্ষয় হয় তাহলে অবতল ঢাল তৈরি হবে, এটাকে বলবো আমরা কি অ্যাবিস্টিজেন্টি এন্টুইংনাল। এরকম তিনি নামকরণ করেছেন। এগুলো তুমি পরবর্তীকালে তোমাদের ভূগোল নিয়ে পড়লে পারে, এগুলো তোমরা জানতে পারবে। তাহলে দেখো কি সময় নির্ভরতা, হ্যাক বললেন যে সময় নির্ভরতা, সময়ের এখানে কোনো ব্যাপার নেই। ডেভিস বললেন যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমিরূপে পরিবর্তন হবে, কিন্তু হ্যাক বললেন যে না, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমিরূপের না পরিবর্তনও হতে পারে, এটা সমালোচনা করলেন। তারপর দেখো ক্ষয় কাজের সূচনা। ডেভিস বলেছেন ভূমিরূপটা উত্থানের পর, ভূমিরূপটা উত্থিত হবে তারপরে ক্ষয়কাজ শুরু হবে। ঠিক আছে, কিন্তু পেং কি বললেন যে না, উত্থানের সঙ্গে সঙ্গে ক্ষয়কাজ হতে পারে। ডেভিস বললেন উত্থান হবে তারপরে ক্ষয়কাজ শুরু হবে, কিন্তু পেং বলছেন না, উত্থানের সঙ্গে সঙ্গে ক্ষয়কাজ তৎক্ষণাৎ শুরু হতে পারে। ঠিক আছে, এরকম তিনি পেং সমালোচনা করলেন। তারপর দেখো ক্ষয়চক্রের পর্যায়, যেমন ডেভিস যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে ভূমিরূপটা সমুদ্রের ভূমিতে পরিণত হয়, এটা বলেছেন ডেভিস। কিন্তু পেং বলেছেন ওরকম কোনো নাম দেননি, 1 2 3 4 5 এভাবে নাম দিয়েছেন, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এভাবে আসবে এবং ভূমিরূপটা সমপ্রায় ভূমিতে পরিণত হবে। এরকম কথার কথা তিনি বলেছেন। কে বলেছেন? পেং বলেছেন। দেখো তবুও এই তত্ত্বটা কিন্তু আমাদের ভৌগোলিকবিদদের কাছে বা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? যে এটা হলো ভৌগোলিক ক্ষয়চক্রের সর্বপ্রথমকার তত্ত্ব। ঠিক আছে, এটা সর্বপ্রথমকার তত্ত্ব এবং এটি সরল এবং বৈজ্ঞানিক। এর কিন্তু বৈজ্ঞানিকতা আছে, এটা খুব সরল এবং বৈজ্ঞানিক। তারপর দেখো ব্যাপক ভূমি সমীক্ষা করে, একটা ভূমিকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে, ঠিক আছে, এই তত্ত্বটা তৈরি করা হয়েছে। এবং অনেক ভৌগোলিকবিদরা বলেছেন এই ভূমিরূপটা যৌবন পর্যায়ে আছে, তারপর কোনটা হয়তো পরিণত পর্যায়ে আছে, কোনটা বার্ধক্য পর্যায়ে আছে। এরকম ব্যাপক ভূমি সমীক্ষা করার ফলে এই তত্ত্বটা কি তৈরি হয়েছে। তারপর দেখো এটা কোনো তত্ত্ব নয়, প্রতিষ্ঠিত সত্য বলেও অনেকে মনে করে, এটা কোনো আর তত্ত্ব হয়ে নাই, এটা বাস্তবে যেটা হয় সেটাই আলোচনা করা হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। ঠিক আছে, এই পেলাম আমরা পুরো দুটো ভিডিওতে আমরা পুরো পেলাম ডেভিসের ক্ষয়চক্রের যে তত্ত্ব আলোচনা করেছেন, বিশেষ করে স্বাভাবিক ক্ষয়চক্র, সেই তত্ত্ব সম্পর্কে আমরা পুরো আলোচনা করলাম। এরপরে ক্ষয়চক্রের ব্যাঘাত আছে, ঠিক আছে, বা পুনর্যৌবন লাভ আছে, এই সমস্তগুলো পরবর্তীকালে আলোচনা করব। এরপরে তোমাদের আছে কিং বলে একজন ভৌগোলিকবিদ, মরু অঞ্চলের বা শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণা দেন। ডেভিসও আর্দ্র অঞ্চলের একটা ক্ষয়চক্র তোমাদের যেটা ইতিমধ্যে পড়ালাম, আবার শুষ্ক অঞ্চলের একটা ক্ষয়চক্রের তিনি ধারণা দিয়েছেন। ঠিক আছে, এগুলো আমরা একটা একটা করে পরবর্তী ভিডিওতে ধীরে 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 ভালো করে বোঝাবো। এরকম ভিডিও তোমাদের দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, সার্চ করবে RAJESHROWSAN, এই রকম ইউটিউবে গিয়ে নাম লিখবে। নাম লেখার পর তোমরা দেখবে যে একাধিক ভিডিও দেওয়া আছে, বিশেষ করে আমি 12 এরগুলো এখন বেশি দিচ্ছি, আলোচনা করা হয়েছে, এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।